স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় কতটা জুলাইকে ধারণ করতে পারছে তা নিয়ে আলোচনার শেষ নেই। জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক সমীকরণ অনেক ক্ষেত্রেই মিলতে পারছে না এক বিন্দুতে। সেই সুযোগে ফিরে আসতে চাইছে ফ্যাসিবাদ। সে কারণে প্রশ্ন উঠেছে, জুলাই কি তাহলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারেনি রাষ্ট্র বা সমাজে? এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শিব্বির আহমদ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন অনলাইন ম্যাগাজিন জবানের সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। জনাব ডক্টর শিব্বির আহমেদ, আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। শুরুতে আপনার কাছে আছি, যেহেতু কিছুক্ষণের ভিতরেই রেজাউল করিম রনি আমাদের সাথে যুক্ত হবেন, তার আগ পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাই। আপনি জানেন যে আজকে বর্তমান সরকারের 5 মাস পূর্ণ হলো। সেই উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আপনার কাছে মানে কি মনে হয় যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে তার কতটা পূরণ করতে পেরেছে এই সরকার? এবং আমি আরেকটু অনুরোধ করব যে এই আলোচনা করার সময় এটাও বিবেচনায় রাখা যে আসলে শুধু 5 মাসের বিএনপি সরকার না, তার আগে কিন্তু 1.5 বছর অন্তর্বর্তী সরকারও দায়িত্ব পালন করেছে, এবং সেটিও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষারই ফসল। তো জুলাই গণঅভ্যুত্থান হয়েছে আজ প্রায় 2 বছর হলো। সব মিলিয়ে এই বিএনপি সরকারের 5 মাস এবং অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, সব মিলিয়ে জুলাই আকাঙ্ক্ষাকে কতটা পূরণ হয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। দেখেন, আমি মনে করি তো জুলাইয়ের আমাদের অনেক অর্জন আছে। আমরা যদি জুলাইয়ের আগের বাংলাদেশের সাথে জুলাইয়ের পরের বাংলাদেশকে তুলনা করি, তাহলে আমি বলবো যে আমরা জুলাইয়ের আগে যে বাংলাদেশে ছিলাম, একটা ফেসিবাদী ব্যবস্থা ছিল, গুম খুন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, প্রতিবেশীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বন্ধুবান্ধবদের তুলে নিয়ে যাচ্ছে, রাজনৈতিক কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে, আয়নাঘরে নিয়ে রাখছে, জেল জুলুম হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের অফিস খুলতে পারছে না, স্বাভাবিক মৌলিক অধিকারগুলো চর্চা করতে পারছে না, বেগম খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারছিলেন না, দেশের বাইরে যেতে পারছিলেন না, উনি মিথ্যা মামলায় ভুয়া মামলায় জেলে ছিলেন, তারেক রহমান দেশে আসতে পারছিলেন না, এভাবে অনেকেই নির্বাসনে ছিল, জেলে ছিল। এরকম একটা বদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, যেখানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ছিল। ছাত্রছাত্রীদের কোনো কথা বলবার ভয় ছিল না, তাদেরকে স্লেভের মতো আচরণ করা হচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে টর্চার সেলে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। সেরকম একটা পরিবেশ থেকে আমরা ফেসিবাদের পতন করতে পেরেছি, একটা পরাক্রমশালী ফেসিবাদ বলা যায় দীর্ঘ সময়ের। তো এটা নিঃসন্দেহে জুলাইয়ের একটা বড় অর্জন, এবং সেখান থেকে এসে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় হাঁটি পাপা করে যাত্রা শুরু করতে পেরেছি। আমরা একটা নির্বাচন পেয়েছি। দীর্ঘদিন পর্যন্ত জনগণের নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগই ছিল না, ভোটাধিকার ছিল না। তো সেই জায়গায় একটা নির্বাচন হয়েছে, এবং নির্বাচনটা একটা পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। সব পক্ষ অংশগ্রহণ করেছে, একটা প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল। ইভেন যারা পতিত ফেসিবাদী দল ছিল বা তাদের নেতা নেত্রীরা পালিয়ে যাওয়ার পরে তারা কিন্তু নির্বাচন বয়কট করার জন্য বলেছিল, কিন্তু জনগণ বয়কট করেনি। স্বতঃস্ফূর্তভাবে জনগণ বাসে ট্রেনে করে স্লোগান দিতে দিতে বাড়িতে গিয়ে আনন্দ উল্লাসের সাথে নির্বাচন করেছে। তো এই একটা নির্বাচন আমরা পেয়েছি, এবং এই নির্বাচনটা আগেকার তুলনায় যে কোনো নির্বাচনের চেয়ে কম সহিংসতাপূর্ণ হয়েছে, খুবই কম সহিংসতা হয়েছে এই নির্বাচনে, টুকটাক কিছু সহিংসতা বাদ দিলে। তো এরকম একটা সুন্দর পার্টিসিপেটরি ইলেকশন পেয়েছে, এবং তার মধ্য দিয়ে একটা সংসদ গঠিত হয়েছে, এবং প্রথমবারের মতো একটা সুন্দর সংসদ দেখছি, যেখানে সরকার দল বিরোধী দল সংসদে অংশগ্রহণ করছে। একটা সৌহার্দ্যপূর্ণ পার্টিসিপেটরি হচ্ছে, আগের মতো বয়কট বা দীর্ঘদিন ধরে যে 90 দিন পূরণের জন্য অপেক্ষা করে লাস্টে একদিন যাচ্ছে, এরকম হচ্ছে না। বা আমরা এখন পরিবেশে মানুষজন কথা বলতে গিয়ে আগে যে সেন্সর করতে হতো, ভয় পেত, সে ভয়টা এখন মানুষের মধ্যে নাই, গুমখুন নাই। তো আমি মনে করি এগুলো সবই জুলাইয়ের অর্জন, নানান অর্জন। এখন আর বিপরীতে প্রত্যাশার জায়গা তো আমাদের আরো অনেক ছিল। এটা অবশ্যই সত্য যে আমাদের জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যত প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সব পূরণ হয়নি। এর মধ্যে মৌলিক জায়গা যদি আমরা বলি যে জুলাই আমাদের একটা প্রত্যাশার জায়গা ছিল, তো জুলাইয়ের পর যে আমাদের যে জুলাইয়ে যে 2000-এর মতো জাতিসংঘের হিসেবে 1400+ শহীদ হয়েছে, প্রসিকিউটর বলেছিলেন আরও বেশি হবে এই সংখ্যাটা, আরও প্রায় 20-30 হাজার আহত, পঙ্গু, চোখ হারিয়েছে, এরকম অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে আসছে। গত 15 বছরে গুম খুন, বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে হত্যা, জুডিশিয়াল কিলিং, নানানভাবে আরও বহু মানুষ হতাহত হয়েছে, হাজার হাজার মানুষরা। এটার বিচারটা হওয়া দরকার ছিল দ্রুত গতিতে।
সে জায়গাটা আমরা দেখছি এটা খুব স্লো গতিতে যাচ্ছে। 2টা মামলার রায় হয়েছে, এইটা 2 বছরের বেশি হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 2 বছরে মামলার গতিটা ওভাবে আগাচ্ছে না, যেটা একটা হতাশার জায়গা তৈরি করেছে যে আদৌ বিচারটা হবে কিনা বা কার্যকর হবে কিনা রায়গুলো, এটা নিয়ে এটা একটা হতাশার জায়গা। দ্বিতীয় হতাশার জায়গা আমি মনে করি যে ফেসিবাদী দলগুলো সারা দুনিয়ায় যারা এরকম পালিয়ে যেতে বাধ্য হয়, এটা আপনি মনে করেন সিরিয়া বলেন, তিউনিসিয়া বলেন, মিশর বলেন, ইউক্রেন বলেন, এরকম নানান দেশে যখন ফেসিবাদীরা এরকম পালিয়ে যেতে বাধ্য হয়, লুটপাট করে, গণহত্যা করে, গুম করে, ক্ষমতায় থেকে নানান নিপীড়ন করে, তাদের দলগুলো নিষিদ্ধ হয়ে যায় আদালতের রায়ের মাধ্যমে 2 to 6 মান্থসের মধ্যেই। তো আমাদের এখানে আমরা দেখছি একটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্য দিয়ে নিষিদ্ধ করে রাখা হয়েছে কার্যক্রম, কিন্তু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আদালতের মধ্য দিয়ে বিচার হবে, এই প্রক্রিয়াটা আগায়নি। এবং রাজনৈতিক সংস্কৃতির জায়গায় আমরা যদি বলি, আমাদের রাষ্ট্র সংস্কারের একটা দাবি ছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে প্ল্যাকার্ডগুলো ছিল রাষ্ট্র সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো ছাত্রছাত্রীদের মধ্যে, সারা দেশের মানুষদের মধ্যে এই আকাঙ্ক্ষাটা ছিল। এবং আমাদের রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য গত 1.5 বছর ধরে, মানে ইন্টারিমের 1.5 বছর ধরে নানান প্রচেষ্টা, সর্বদলীয় একটা ঐক্যমত্য কমিশন করে করা হয়েছে। সেখানে অনেকগুলো অধ্যাদেশ বা কমিশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে, জুলাই সনদ নিয়ে আলাপ হয়েছে, একটা গণভোট হয়েছে সবার মতামতের ভিত্তিতে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরে সেই গণভোটটাকে, যেখানে স্বয়ং তারেক রহমানও গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন, সেটাকে ওনারা আর গুরুত্ব দিলেন না বা এক ধরনের অবজ্ঞা করলেন জনগণের মতামত। এইটা আমি মনে করি জুলাইয়ের প্রত্যাশার একটা বিপরীত। মানুষের প্রত্যাশা ছিল 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে যে তারা এগুলো বাস্তবায়ন দেখতে চায়, এটা হয়নি। এর বাইরে গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশগুলো, ধরেন আমাদের যে গুম কমিশনের রিলেটেড, দেখেছি রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা হয়েছে কি, সুশাসনের জায়গাটায়ও আমি মনে করি এটা তো অন্তর্বর্তী সরকার এবং সরকার তো পরিচালনা করছে 2 বছর ধরে, এবং সুশাসনের জায়গায় ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নত হয়নি। আমরা ইন্টারিমের সময়ে শুনেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নির্বাচিত সরকার না আসলে উন্নতি হবে না, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, রিলেটিভলি দুর্বল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা উন্নত হবে। সেই জায়গাটা এখনো আসলে হয়নি, কারণ অনেকে এটাতে আলোচনা হয়েছিল যে ফেসিবাদী আমলের সময় বা এখনো ফেসিবাদের প্রতি লয়াল এ ধরনের লোকজনরা অ্যাডমিনিস্ট্রেশনে বা পুলিশে আছে, সে কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না। কিন্তু এটা আকাঙ্ক্ষিত না যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাঙ্ক্ষিত মানে উন্নত হবে না, এই জায়গাটা প্রত্যাশার জায়গায় পূরণ হয়নি। আরেকটা জায়গা হচ্ছে যে চাঁদাবাজি, যেটা মানুষকে সরাসরি এফেক্ট করে, এবং 5 আগস্টের পর আপনি দেখবেন মানুষের মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছে যে আর চাঁদা দিতে হবে না, বাজারে জিনিসপত্রের দাম কমে গেছে, বাস ট্রাক বা পরিবহনের শ্রমিকরা বলছে এখন চাঁদা দিতে হয় না। এই যে একটা আনন্দ তাদের মধ্যে দেখা গিয়েছিল, এই আনন্দটা মিয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই, যেগুলো সব রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। যুবদল নেতা এসে কারণ বাজার বলছে আগে তো যুবলীগ করতে, এখন এইটা হাল ধরতে হবে আমাদেরকে, মানে এভাবে একটা এক্সাম্পল সারা দেশেই এই কাজটা হয়েছে। এবং চাঁদাবাজি আপনি দেখবেন সম্প্রতি চিটাগংয়ে একজন ডেভিড ইমন নামের একজন এসে কোপাকুপি করে সব নষ্ট করলো, প্রতিষ্ঠানে বললো 2 কোটি টাকা দিতে হবে, 10 লাখ করে মাসে দিতে হবে। এই যে চাঁদার, এবং সে খুব দম্ববরে বলছিল পুলিশ কমিশনারকে আমার নাম্বার দেখাও, সে চিনবে, আমার কিছু হবে না। মানে এই যে পাওয়ারের সাথে এই কানেকশনটা তৈরি হচ্ছে এবং সারা দেশে চাঁদাবাজিটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে, এটাও ধরেন জনগণের যে প্রত্যাশার জায়গা ছিল, অর্থনৈতিক জায়গায়, সুবিচারের জায়গায়, এই জিনিসটা তৈরি হয়নি। একটা জিনিস হয়েছে যে মানুষের এখন কথা বলবার সাহসটা আছে, ছাত্রছাত্রীরাও ইভেন প্রতিবাদ করতে পারছে। ফেসিবাদী আমলে যেটা ছিল যে মানুষের কোনো ডিগনিটি ছিল না, যে দেখা গেছে শেখ হাসিনা বলতো আমি খাওয়াই, আমি পড়াই, আমি ব্লাউজ দেই, আমি মোবাইল ফোন দেই। যে পরিবর্তন আমরা আনতে পেরেছি, এতে সন্তুষ্ট থাকার মতো অবস্থা কি আছে? না, সন্তুষ্ট, এখানে আইনের শাসন বা সুশাসন বা এই যে মাদকের বিস্তার, কিছুই পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। তো যতটুকু অর্জন হলো এতটুকুতে সন্তুষ্ট থাকা যাবে? কিছুই পরিবর্তন হয়নি আমি যে বলবো না, একটা বড় পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের যেই পরিমাণ প্রত্যাশা ছিল, বা জুলাই আমাদেরকে যে বিশাল একটা অপরচুনিটি দিয়েছিল, একটা সুযোগ তৈরি করে দিয়েছিল দেশটাকে নতুন করে গড়বার, এই জায়গায় অনেকটা ব্যত্যয় হয়েছে বা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। যে ট্রেন মিস হয়েছে সেই ট্রেনে কি আরো? আমি মনে করি এখনো যদি সরকারের সদিচ্ছা থাকে, এটা সম্ভব। সরকার যদি মনে করে যে আমি এই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করব, বিশেষ করে অধ্যাদেশগুলো যেগুলো ল্যাপস করেছে, ওনারা বলেছেন যে আমরা অধিকতর সংশোধন করে আরো বেটার করে নিয়ে আসব। যদি ওনারা কমিটমেন্টের মধ্যে থাকেন না, ওনারা গণভোটের ব্যাপারেও নির্বাচনের আগে এক কথা পরে এক কথা, নানান সময় নানান কথা বলেছেন, জুলাই সনদ নিয়ে নানান কথা নানান সময় বলেছেন, অধ্যাদেশ
দেশগুলো নিয়েও সেম কথা হচ্ছে, যদি ওনারা কমিটমেন্টের মধ্যে থাকেন, জাতির সাথে ওনারা যে কমিটমেন্ট দিয়েছেন এটা যদি কন্টিনিউ করেন তাহলে আমরা মানে স্টিল আশা করতে পারি যে বেটার কিছু হবে। কিন্তু মানে ইভেন ইফ যদি আমরা ওই পর্যায়ে পৌঁছতে নাও পারি যতটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, স্টিল এটা ফার 1000 টাইমস বেটার দেন মানে একটা ফেসিবাদী অন্ধকার সময় যেখানে। আচ্ছা, আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন প্রেস কনফারেন্সে বলছেন যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আপনার কাছে বক্তব্যটা কতটা বাস্তব মনে হয়? পাশাপাশি গুণগত পরিবর্তন আনারও চেষ্টা করছে সরকার। এই যে দুটি বক্তব্য আপনার কাছে কতটা এর সারবত্তা আছে বলে মনে হয়? দেখেন, আপনি যদি প্রধানমন্ত্রীকে দেখেন তখন দেখবেন যে তারেক রহমান সাহেবের মধ্যে একটা গুড জেস্চার আছে, উনি কিছু ভালো ভাইভ দিতে চাচ্ছেন, ভালো কিছু অ্যাটিটিউড দেখাচ্ছেন, যেটা একটা পজিটিভ ইয়ে দেখায় ওনার কথায় বা আচরণে। কিন্তু এখন এটা রিফ্লেকশনটা তো বাকিদের মধ্যে পড়তে হবে। ওনার রিফ্লেকশন দেখে একরকম, আবার ধরেন মন্ত্রীদের দিকে যদি তাকায়, মীর শাহ আলম বলেন, রবিউল বলেন বা অন্য অন্য মন্ত্রীদের কথাবার্তা যদি শুনেন তখন দেখা যাবে যে কিছুটা গতানুগতিক ধারায় ওনারা চলতে চান বা অতীতের মতো করে চলতে চান। ইভেন শিক্ষামন্ত্রীও ছাত্রছাত্রীদেরকে নিয়ে যা করলেন, তো এগুলো ওনাদের মধ্যে যে নতুন দিনের রাজনীতি বা নতুন জেনারেশনকে বুঝে রাজনীতি করা, নতুন বাংলাদেশের জন্য রাজনীতি করা, এই কমিটমেন্টটা ধারণ করা, এটার ঘাটতি আমি দেখতে পাই। এখন এককভাবে প্রধানমন্ত্রী বা ওনার ধরেন আপনি মাহাদি আমিন সাহেবের কথা বললেন, ওনারা যেটা বলেন আমি ধরে নিচ্ছি যে ওনাদের সদিচ্ছা থেকে এবং সৎ ইচ্ছা থেকেই বলছেন, কিন্তু এটা আসলে কতটা ওনাদের দলের বা সরকারের নির্বাহী বিভাগের অন্যান্য শাখাগুলোতে এটা সঞ্চারিত হচ্ছে, এটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে আর কি, যে আদৌ এটা কতটা আমরা বিশ্বাস করব। বাট আমরা আশা রাখতে চাই এইটুকু বলতে পারি। সরকারের স্পোক পার্সনরা যেভাবে গতানুগতিক বলে, আপনার কাছে কি এই বক্তব্য সেরকমই মনে হয়? এটা তো এক ধরনের যে হ্যাঁ আমরা এটা ভালো করব, গুণগত মান উন্নত করব, জবাবদিহিতায় নিয়ে আসব। কিন্তু জবাবদিহিতা তো শুরু হওয়া দরকার একদম সরকারের টপ থেকে, যে মন্ত্রীদের জবাবদিহিতার মধ্য দিয়ে। আমরা দেখলাম একজন মন্ত্রী তার ছেলেদের নামে, ভাতিজির নামে ইউনিয়নের নামকরণ করতেছে, এগুলো পরিবর্তন করিয়েছেন বলে, কিন্তু এটা তো মানে এনাফ না যে তার এই কাজের জন্য এই ধরনের। আমরা দেখলাম যে অতীতে যেরকম বলা হতো যে কেউ যদি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আপনার কি মনে হয় না এখনো কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে? ডেফিনেটলি বিতর্কিত কর্মকাণ্ডে, যেমন এই যে সরকারের বক্তব্য মীর শাহ আলমের কথা বললাম, উনি তো বিতর্কিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী তাকে দিয়ে এগুলো পরিবর্তন করিয়েছেন, তার মানে বিতর্কিত দেখেই তো করিয়েছেন। তারপরে ধরেন ওই যে যোগাযোগ নিয়ে প্রথম দিকে যেমন রবিউল ইসলাম নয়ন সাহেব কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন, সেগুলো নিয়ে ঈদের যাত্রার সময় নিয়ে এবং রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ইস্যুজ নিয়ে, সেগুলো বিতর্কিত ইস্যু ছিল। শিক্ষামন্ত্রী সম্প্রতি তো খুবই বিতর্কিত বক্তব্য দিলেন এবং পরীক্ষা নিয়ে সিদ্ধান্তহীনতা এ ধরনের ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে খেপিয়েছেন। এটা খুবই ভ্যালিড রিজন ছিল ছাত্রদের খেপার। তো এখানেও উনি ক্ষমা চেয়েছেন সংসদে, এটা একটা ভালো দিক। কিন্তু বিতর্কিত বক্তব্য দিয়ে বা বিতর্কিত কর্মকাণ্ড করে এখনো কেউ শাস্তি পেয়েছে এরকমটা আমি দেখিনি। সতর্ক করছেন হয়তো, আমি জানি না এই সতর্কতাটা মানে এটা প্রাইমারি সতর্কতা হিসেবে দেখছেন নাকি ভবিষ্যতেও সতর্কই করে যাবেন এটা জানি না, বাট আমরা অ্যাকশন দেখতে চাই আর কি। এটা সম্প্রতি আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেক তরুণ হতাশাগ্রস্ত এবং তারা অনেকেই কিন্তু জুলাই গণ আন্দোলনের সামনের সারিতে ছিলেন, এখন তারা রাজনীতি বিমুখ এবং রাজনীতির সাথে সম্পর্কিতও নয়। এবং এরকম আরও অসংখ্য আছে যারা জুলাই আন্দোলন পরবর্তী অবস্থা নিয়ে হতাশাগ্রস্ত। আপনার কি মনে হয় যে এই যে ছাত্র নেতৃত্ব যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, তাদের এই হতাশা কারো কারো ক্ষেত্রে স্খলন, যারা দায়িত্ব পেয়েছিল, এগুলো সেই পঙ্কিল রাজনীতির পৌনঃপুনিক ধারাবাহিকতা? এটাকে দেখেন, গণ অভ্যুত্থানের আগে সকল দল মতের মধ্যে, সকল দল মত, ধর্মবর্ণ, নারী পুরুষ, বয়সের বাচ্চা ছোট বড় সকল মানুষের মধ্যে যে একটা ঐক্যের সম্মিলন হয়েছে, অসাধারণ একটা ইউনিটি তৈরি হয়েছে। কারণ সবার একটা কমন গোল ছিল যে আমরা ডিগনিটি নিয়ে বাঁচতে চাই, যে মানুষের ন্যূনতম যে মানবিক মূল্যবোধ, মানবিক যে মর্যাদা, সেটা ভুলুণ্ঠিত হচ্ছে। ওরকম জায়গা থেকে বা একটা বৈষম্যের সমাজের মধ্যে এসে মানুষ যখন দেখে যে আমি ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি না, আমি পড়াশোনা করে চাকরির বাজারে গিয়ে আমি চাকরি পাচ্ছি না, কারণ যার মামা খালা আছে বা তার পাওয়ার আছে, টাকা আছে, সে পাচ্ছে, আমি কোটা আছে সে পাচ্ছে, আমি পাচ্ছি না, এই ধরনের একটা বৈষম্যের যে
তার বাস্তবতা সে মোকাবেলা করছে, সেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্সগুলো তৈরি হয়েছে ছোট ছোট অনেকগুলো কারণে। একটা দুটা কারণে তো আর এই ইয়েটা হয় নাই, বিদ্রোহটা হয় নাই। তো মানুষের মধ্যে যেমন ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কোনো মর্যাদা ছিল না, হাসিনা মানুষকে ট্রিট করতো প্রজা হিসেবে, যে আমি ব্লাউজ দেই, আমি মোবাইল দিই, আমি 16 কোটিকে খাওয়াই, আমি 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াই, মানে বাকিরা হচ্ছে প্রজা, সে হচ্ছে খাওয়ায়, সে রানী রাজা। তো এই জায়গা থেকে মানুষ তার নাগরিক অধিকার বা মর্যাদার জায়গায় কিন্তু লড়াইটা করেছে। এখন ওই সময় এই কারণে সবার মধ্যে এই ঐক্যটা ছিল। এখন গণ অভ্যুত্থানের পরে সারা দুনিয়াতে আসলে এটা হয় যে মানুষের মধ্যে গণ অভ্যুত্থানের পরে তখন যার যার নিজস্ব আদর্শ আছে, দল আছে, সে তার আইডিওলজি নিয়ে কম্পিট করে, নির্বাচন করছে, ক্যান্ডিডেট দিচ্ছে, তার আদর্শের দিকে মানুষকে ভেড়ানোর চেষ্টা করছে। এই প্রতিযোগিতাটা তৈরি হয় এবং এই প্রতিযোগিতা তৈরি হতে গিয়ে কোনো কোনো জায়গায়, অনেক জায়গায় বিপ্লবের পর ইন্টারনাল কনফ্লিক্ট হয়। আমাদের দেশে তো আর ওরকম কিছু হয় নাই, হয়তো মুখে মুখে বিতর্ক হয়েছে বা প্রতিযোগিতা হচ্ছে, নির্বাচন করছে একজন একজনের বিরুদ্ধে, হয়তো কাদা ছোড়াছুড়ি হচ্ছে টু সাম এক্সটেন্ট, স্টিল সংসদে সেটা বেটার পরিবেশ। তো অন্য অন্য জায়গায় বিপ্লবের পর আরও সিভিয়ার লেভেলের ঘটনা হয়, বিপ্লবীদের মধ্যেই কনফ্লিক্ট তৈরি হয়। এটা আসলে কিছুটা স্বাভাবিকও, যে আগে একটা গোলে ছিলাম, এখন গোল ডিফারেন্ট হয়েছে যেহেতু প্রতিযোগিতাটা হবে। আর এটা আসলে গণতন্ত্রের জন্য জরুরিও। যদি বিপ্লবের আগে যেমন ছিল সব দল একটা পয়েন্টে ছিল, এখনও যদি একটা পয়েন্টে থাকে তাহলে তার আসলে ডেমোক্রেসি হবে না, সরকারের জবাবদিহিতাও হবে না। তো বিরোধী দল, এটা একটা ন্যাচারাল সিস্টেমেই একটা বিরোধী দল তৈরি হবে, সমালোচনা করবে, সরকারের সাথে কম্পিট করবে। তো আমি মনে করি এইটা ঠিক আছে, এইটা ন্যাচারাল প্রসেস। এরপরে যেটা বলেন যে যদি কারো কারোর মধ্যে হতাশা তৈরি হতে পারে, যে আমি আরও অনেক প্রত্যাশা করেছিলাম, যেটা আমি বলেছিলাম যে জুলাই আমাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ দিয়েছে, সেগুলো আমরা করতে পারতাম যদি সরকারের সদিচ্ছা থাকতো। আমি মনে করি বিএনপির যদি সদিচ্ছা থাকতো তাহলে আমরা এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত করে তৈরি করতে পারতাম, যেটা দিয়ে ফেসিবাদ তৈরি হওয়ার পথ তৈরি হয়। আমাদের সংবিধানকে যদি আমরা সংস্কার করতে পারতাম তাহলে ফেসিবাদী পথগুলো আমরা বন্ধ করতে পারতাম। বিচার বিভাগটা যদি স্বাধীন হতো এটা বন্ধ করতে পারতাম। দুদক, মানবাধিকার কমিশন, গুম কমিশন, এই জায়গাটাই সরকারের সদিচ্ছার অভাবে বা সরকারের গাফিলতি অথবা ডেলিভারেটলি সরকার এগুলো করতে দেন নাই বলে এই জায়গাটা দুর্বল হয়েছে। আদারওয়াইজ আমরা এই ঐতিহাসিক সুযোগটা কাজে লাগাতে পারতাম। এটা থেকে কারো কারো হতাশা তৈরি হতে পারে, অস্বাভাবিক না, কিন্তু তারপরেও আমি বলবো যে হতাশা থাকলেও আমাদেরকে তো বাস্তবতা মানতে হবে, যে বাস্তবতা হচ্ছে এরকম, আমরা চেষ্টা করেছি, এই পর্যন্ত পেরেছি, আরও কিছু করবার দরকার ছিল, পারি নাই, ভবিষ্যতে আরও কিভাবে ভালো করা যায় সেটার চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু কোনোভাবেই ব্যাপারটা এরকম না যে আমি আগেই যেমন ছিলাম এখনও তেমন আছি, ব্যাপারটা আসলে এরকম না। নিঃসন্দেহে আমরা আগের চেয়ে অনেক ভালো আছি, অনেক ভালো পরিবেশে আছি, কিন্তু আমরা আরও ভালো থাকতে পারতাম, সেই জায়গাটা আমাদের গ্যাপ হয়েছে। তো আমি মনে করি হতাশাটাকে, আমি হতাশা বা অভিমান এটাকে আমি রেসপেক্ট করি, এটা অস্বাভাবিক না, ন্যাচারাল। তবে সরকারের উচিত যে বিপ্লবীরা যেন হতাশ না হয়, বিপ্লবীরা তার পয়সা পদ পদবীর জন্য না, জনগণের মাঝেও কিন্তু ট্রান্সমিট হচ্ছে। এটা শুধু গুটি কয়েক না, একটা লার্জ স্কেল অফ পিপল মনে করে যে জুলাই থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। না, কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি এটা আমি এগ্রি করি, আবার অনেক পরিবর্তন এসেছে, এটাও সবার চাহিদা তো বাক স্বাধীনতা নয়, না, কারো কারো চাহিদা তো আছে সুশাসন, অন্ন বস্ত্রে, না, এগুলো এটা একটা কমপ্লিট প্যাকেজ, নিঃসন্দেহে কমপ্লিট এভরিথিং। হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচের চাহিদা সবার নেই, না সবার নেই, অবশ্যই আপনি দেখেন সেম জিনিস কিন্তু 71-এর পরেও কিন্তু আমাদের সেম ঘটনাই ঘটছিল। মানে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি একটা গণতান্ত্রিক উত্তরণে যাব, আমি একটা ডেভেলপমেন্টের প্রসেসে যাব, বা আমাদের ভাত কাপড়ের ব্যবস্থা হবে, আমার চাকরির ব্যবস্থা হবে, এই জিনিসগুলো মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। কিন্তু দেখেন ওই 71-এর পরেও আমরা এরকম দেখেছি যে 73-এ ইলেকশন হয়েছিল, একটা অগণতান্ত্রিক ওই একদলীয় টাইপের ইলেকশন হলো, প্রার্থীদেরকে নমিনেশনে দাখিল করতে দেওয়া হলো না, তাদেরকে অপহরণ করে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করলেন। শেখ মুজিব স্বয়ং নিজেই 2 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ভোলায় আমাদের যে স্পিকার এখন মেজর হাফিজের, ওনার আব্বাকে ক্যান্ডিডেট ছিলেন, নমিনেশন দাখিল করতে দেন নাই। এরকম করে জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, এরা সৈয়দ নজরুল ইসলাম, এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। কিভাবে? যে প্রার্থীদেরকে নমিনেশন দাখিল করতে দিলেন না। 293 আসনে একলা নির্বাচন করে ফেলেন, কোনো বিরোধী দল নাই। জাসদের একটা আসন আর জাতীয় লীগের একটা আসন, 5 জন স্বতন্ত্র, এরকম করে একটা দল করলেন। এরপরে কিন্তু 74-এ এই মিসম্যানেজমেন্টগুলো 74-এ কিন্তু একটা বড় দুর্ভিক্ষের দিকে নিয়ে গেল, এবং আওয়ামী লীগের মিসম্যানেজমেন্ট এবং দুর্নীতির কারণে 74-এ প্রায় 15 লক্ষ মানুষ খুন হলো, মারা গেল দুর্ভিক্ষে এবং তার কনসিকুয়েন্সে, দুর্ভিক্ষ এবং তার কনসিকুয়েন্সে। আমরা কিন্তু বিশাল সাফার করেছি, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে মানুষের আশা আকাঙ্ক্ষা যেখানে ছিল গণতান্ত্রিক উত্তরণ, আমরা 75-এ 4র্থ সংশোধনী দেখলাম যে একদলীয় শাসন, এক ব্যক্তির শাসন, এককভাবে এভরিথিং কন্ট্রোল করে, মিডিয়া
বিচার বিভাগ, আইন বিভাগ, সংসদীয় গণতন্ত্র থেকে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, এভরিথিং একজন ব্যক্তির কন্ট্রোলে নিয়ে যাওয়া হলো এবং এমন সিস্টেম করা হলো যে তাকে আর সরানো যাবে না। তার মানে এই সংবিধানকে পুঁজি করেই একটা ফেসিবাদ বাকশাল কায়েম হয়ে গেল। তো এইটা তো মানুষের জন্য হতাশার, মানুষ তো এক্সপেক্ট করে অনেক বেশি। এখন এবারে আমাদের সেম গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের তৈরি হচ্ছে, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, আমরা চাঁদাবাজি মুক্ত একটা পরিবেশে, মানুষ সাফার করবে না, মানুষের এমপ্লয়মেন্ট হবে, কাজ পাবে, ভাত পাবে, এই পরিবেশ তৈরি হওয়ার আকাঙ্ক্ষা তো মানুষের মধ্যে আছে। এটা যদি তৈরি করতে না পারে তাহলে মানুষের মধ্যে হতাশা কিন্তু তৈরি হবে। ইভেন রাজনৈতিক দলগুলো জুলাইকে যার যার মতো করে ব্যাখ্যা করছে এবং জুলাই কার্ড খেলার চেষ্টা করছে। কেননা একটি রাজনৈতিক দল বলছে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং আরেকটি দল বা আরেকটি জোট বলছে যে গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকেও মানে আরেকটি গণবিপ্লবের মুখোমুখি হতে হবে। তাহলে ইস্যু তো একটাই, জুলাই বাস্তবায়ন, কিন্তু দুই দল দুইভাবে খেলছে বা দুই জোট দুইভাবে। তাহলে এইভাবে জুলাইকে যদি ব্যবহার করা হয় তাহলে জুলাইয়ের কি অবস্থা থাকবে? না, জুলাইকে ব্যবহার বলতে জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে বা কম্পিটিশন হচ্ছে, দায় দিচ্ছে। এইটাকে আমি এভাবে দেখতে চাই যে সরকার বলছে আমরা আসলে জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু এখানে নানান ফাঁক ফকর আছে, মেজর জায়গাগুলোতে কাজ করছে না এবং এটা স্পষ্ট তাদের আগ্রহের ঘাটতি আছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও আগ্রহের ঘাটতি আছে, তাদের গণভোটের রায় তো বাস্তবায়নের ব্যাপারে তারা টোটালি এটাকে ইগনোরেই করে গেল, শপথেই নিল না সংবিধান সংস্কার। এবং বিএনপির কিন্তু গত 17 বছরে ফেসিবাদের এই জাতা কলে পড়ে বিএনপি কিন্তু ওদের যে 31 দফা দাবি বলেছিল ওখানে নাম্বার 1-এই ছিল সংবিধান সংস্কার কমিশন করবে। তার মানে তাদেরও এটা কিন্তু দাবি ছিল সংবিধান সংস্কার, কিন্তু এবারে পাওয়ারে এসে বলছে না, সংবিধান তো সংস্কার হয় না, সংশোধন হয়, পরিবর্তন হয়, এটা সেটা হয়, সংবিধান সংস্কার হবে না। সংস্কার ওনারা করতে চান না, সংশোধন করতে চান। তো এটা নিয়ে যেমন এবার সংশোধন কমিটি করলো, বিরোধী দল ওয়াকআউট করলো, কারণ সংশোধনের একটা লিমিট আছে, সংসদের যে পাওয়ার। আপনি যদি সংশোধন করেন কোনো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে আপনি পরিবর্তন করতে পারেন না। ইভেন যদি করে ফেলেন আদালত সেটা ডিনাই করতে পারে বা বাতিল করে দিতে পারে। তো এখানে আপনি ছোটখাটো কিছু পরিবর্তন করতে পারবেন, মৌলিক স্ট্রাকচারের মধ্যে পারবেন না। মৌলিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হলে আপনার একটা সংস্কার কমিশন লাগবে, যেটা গণভোটের মাধ্যমে আসে, গণপরিষদ যেটা দিয়ে আমরা সংবিধান শুরুতে তৈরি করেছি। এখন আমি এটা মনে করে নিয়েছি বিএনপিগুলো জানে না, বিএনপি অবশ্যই জানে, এবং বিএনপি জেনে বলেই তারা আগে সংবিধান সংস্কার কমিশন করার কথা বলেছে, সংশোধন কমিশন না। কিন্তু তারা এখন এসে করছে না, মৌলিক সংস্কারগুলো ওনারা করতে চান না। তো এটা যদি না করেন, এখন দেখেন পাওয়ারে আসার পর অনেকের মনে হয় যে আমরা মনে হয় সারা জীবন পাওয়ারে থাকবে। এখন বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তো বিএনপি হয়তো ভাবতেছে আমরা তো 2/3 মেজরিটি পেয়েছি, সো মনে হচ্ছে আগামী 10 বছর 15 বছর আওয়ামী লীগ যেরকম স্বপ্ন দেখছে 2041 পর্যন্ত আমাদেরকে কেউ হটাতে পারবে না, আমরাই থাকবো একমাত্র পাওয়ারে। সো এখন যদি আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করি তাহলে আমরা লুজার হচ্ছি। মানে সংশোধনগুলো তো মূলত বা আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এগুলো তো এমনভাবে প্রস্তাবনাগুলো আসছে যেন ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, যেন আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পাওয়ারের ব্যালেন্স হয় বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের মধ্যে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। এগুলো তৈরি হলে প্রধানমন্ত্রীর পাওয়ার কিছুটা কমবে, এটা সত্য, কিন্তু দেশের জন্য তো মোটা দাগে ভালো হবে। এখন বিএনপি যদি মনে করে যে আমরা এই ক্ষমতায় থাকবো সারা জীবন, তাহলে তো এটা তারা মনে করতেছে আমাদের লস হয়ে যাবে। কিন্তু সারা জীবন তো বিএনপি ক্ষমতায় থাকবে না, হয়তো অন্য দল আসবে, তখন হয়তো জামায়াত আসবে, এনসিপি আসবে, তো বিএনপি বিরোধী দলে যাবে। বিরোধী দলে গেলে তখন আবার ঠিক এটা বুঝবে যে এটা করা উচিত। এই ক্রাইসিসটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে আছে যে আমি বিরোধী দলে গেলে বুঝি তত্ত্বাবধায়ক সরকারটা ভালো, সরকার দলে আসলে আবার মনে করি যে না, এটা আমার বিপক্ষে চলে যাচ্ছে, সংশোধন সংস্কারগুলো দরকার, বিচার বিভাগ স্বাধীন হওয়া দরকার, এটা বুঝি বিরোধী দলে গেলে, সরকার দলে আসলে আবার বুঝতেছি না। আমি মনে করি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বিএনপি যেমন স্লোগান দিচ্ছে সবার আগে বাংলাদেশ, সেটা যদি হয়, ওনারা যদি এটা দিলে একিন সহ বলেন যে সবার আগে বাংলাদেশ, তাহলে আমি মনে করি সবার আগে দল না, দলের স্বার্থ ক্ষুণ্ণ হলেও বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া উচিত, সচিবালয়টা করা উচিত। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমালে যদি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, ফেসিবাদী হয়ে উঠবার পথ রুদ্ধ হয়, সেটা বিএনপির করা উচিত। কিন্তু ক্ষমতায় থাকলে অনেকে দম্বের কারণে হোক বা 2/3 মেজরিটির গরমের কারণে হোক এই জিনিসটা বুঝতে চান না বা বুঝলেও সেভাবে অ্যাক্ট করতে চান না, এটা দুঃখজনক আর কি। ধন্যবাদ ডক্টর শব্বির আহমেদ। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় আছে, বিরতির পর আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শব্বির আহমেদের সঙ্গে। ডক্টর শব্বির আহমেদ, আজকে বিরোধী দলের বিরোধী দল বলতে 11 দলীয় জোটের সমাবেশ ছিল বরিশালে। সেখানে
এই জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী দল নেতারা বলেছেন যে আসলে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও তারা দেওয়ার জন্য বা দিতে পারেন, সরকারকে তারা হুঁশিয়ার করেছেন। আপনার কি মনে হয় যে পরিস্থিতি বা জুলাই সনদ বা গণভোটের রায় নিয়ে সরকার এবং বিরোধী দলের সম্পর্ক বা তাদের অবস্থান এতটাই বিপরীতমুখী অবস্থানে থাকবে যে হরতালের মতো চরম রাজনৈতিক কর্মসূচি দেখতে হতে পারে জনগণকে? প্রথমত হচ্ছে যে যেমন জনগণ যেহেতু গণভোটে, এটা কথার কথা না, আসলে পরিস্থিতি আসলে ওই দিকেই যাচ্ছে। আমি ওই আলাপে আসার আগে আমি বলতে চাই যে গণভোটে জনগণ 70% জনগণ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। সো এটা আমি মনে করি সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা, কারণ জনগণের অভিপ্রায় কিন্তু আমাদের সংবিধান, জনগণের অভিপ্রায় কিন্তু আইন, মানে জনগণ সংবিধান নিজেই বলে আমি জনগণের অভিপ্রায়, সেই অর্থে সে সার্বভৌম। তো জনগণের অভিপ্রায়, জনগণই হচ্ছে আসলে সার্বভৌম, কারণ জনগণের অভিপ্রায় ভিত্তিতে তো সংবিধান সংশোধন হয়, চেঞ্জ হয়। এখন জনগণের অভিপ্রায়টা জনগণ কিন্তু গণভোট দিয়ে পৌঁছিয়েছে যে আমরা এই চেঞ্জগুলো চাই। আরও যে যে চেঞ্জ হয়তো সমাজের জন্য দেশের জন্য দরকার সেগুলো তারা সরাসরি মতামত দিতে পারে না বলে তাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে সেগুলো পাশ করে বা বাস্তবায়ন করে। যেগুলো ওরা সরাসরি বলতে পেরেছে জনগণ, সেটা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। এবং বিএনপিও কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেবও কিন্তু আগে বলেছেন, উনি নিজেই বলেছেন যে গণভোট ওনারই প্রস্তাবনা, যে গণভোট দিয়ে দেখি জনগণ কি বলে, এবং গণভোট দিলে সরকার আসলে বাস্তবায়ন হবে। এবং যখন প্রথমে আলোচনা আসছিল যে প্রথমে গণভোট হবে তারপর সংসদ নির্বাচন হবে, তখন কিন্তু বিএনপি বিরোধিতা করেছে এই গ্রাউন্ডে যে জনগণ যদি গণভোটে হ্যাঁ দেয়, এটা তো যে দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে, আমরা কেন দুইবার খরচ করব, একবার এই নির্বাচনটা হোক। তার মানে তাদের এটা কমিটমেন্ট ছিল যে গণভোটে জনগণ রায় দিলে বাস্তবায়ন করবে। তারেক রহমান হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন, এটা সরকারের দায়িত্ব। বিরোধী দল হিসেবে বিরোধী দলেরও কমিটমেন্ট আছে জনগণের প্রতি। জনগণ যে রায় দিল 70% জনগণ, এই রায়টা বাস্তবায়ন করবার জন্য সরকারকে চাপ দেয়া, সংসদে এবং সংসদের বাইরে রাজনৈতিক দল হিসেবে চাপ সৃষ্টি করা বা জনগণকে ঐক্যবদ্ধ করা, এটা আদায় করবার জন্য এটা বিরোধী দল হিসেবে বিরোধী দলের দায়িত্ব। এখন বিরোধী দলের দায়িত্ব দুইভাবে পালন করতে পারে, তারা সংসদে এটা নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করবে, যুক্তিতর্ক করবে, সংসদীয় কমিটিগুলোতে কথা বলবে, প্লাস একই সাথে রাজপথে জনগণকে ঐক্যবদ্ধ করবার বা মতামত তৈরি করবার জন্য কর্মসূচি দিতে পারে। সেই কর্মসূচিগুলো নিঃসন্দেহে গঠনমূলক হওয়া উচিত। এবং সোফার যে আন্দোলনগুলো হচ্ছে, বিভাগীয় সমাবেশগুলো গঠনমূলক আন্দোলন হচ্ছে, কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত সরকার দল বা বিরোধী দল কোনো পক্ষ থেকে হচ্ছে না। তো আমি মনে করি সরকার এই কালচারটাকে সরকারের অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে সংসদে সরকারি দল বিরোধী দল কথা বলছে, বিরোধী দল বিরোধিতা করছে, আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করছে, দাবি জানানোর চেষ্টা করছে, এটাকে রেসপেক্ট জানানো উচিত। বা বাইরে যে বিরোধী দল একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছে, এটাকে রেসপেক্ট জানানো উচিত, যেন একটা দাবি আদায় করতে হলে অতীতের মতো আমাকে গর্জে উঠতে হবে, হরতাল অবরোধ দিতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, বা এ ধরনের ভয়ঙ্কর কিছু তৈরি করা ছাড়া সরকার দাবি মানবে না, এই কালচারে আমাদের ফিরে যাওয়া উচিত না। আমি এবারে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে এই কালচারটা দেখতে পাচ্ছি যে সংসদে যেখানে সরকারকে সহযোগিতা করবার দরকার আছে, বিভিন্ন কমিটিতে বা ফরেন পলিসি ইস্যুতে নানানভাবে সহযোগিতা করছে। একসাথে যেমন গ্যাসের, যখন আমাদের তেল গ্যাসের সংকট হলো তখন কমিটি করছে বিরোধী দল সরকার দল মিলে। তার মানে একটা একই সাথে প্রতিযোগিতা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কাদা ছোঁয়াছুড়ি হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এই যে সহযোগিতা, গঠনমূলক সমালোচনা, বিরোধিতা, এই কালচারের মধ্যে আছে। সংসদ বয়কট বা বর্জন করার জায়গায় যাচ্ছে না, বর্জনের ঘটনা তো ঘটেইনি। তো এই কালচারটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমরা এই রাজনীতিটাই চাই। আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, একই সাথে আবার আমরা দেশের স্বার্থে একসাথে হব, একমত হব, একসাথে মিলেমিশে আলোচনা করে ডিসিশন নিব। এখন যদি আগের অতীতের কালচারে আমরা ফিরে যাই যে সরকারের কাছে যতই আমি দাবি দেওয়া করি, যতই যৌক্তিক হোক সেই দাবিটা, যতক্ষণ পর্যন্ত না সরকার বিপদে পড়তেছে ততক্ষণ পর্যন্ত সরকার মানবে না বা জিনিসটাকে গায়ে লাগাবে না। এটা যদি হয় তাহলে এটা দেশের জন্য আবার সেই পুরনো খারাপ রাজনীতির দিকে আমরা যাব। আমি মনে করি না হরতাল দেওয়ার মতো এ ধরনের কর্মসূচি বিরোধী দলেরও দেওয়া উচিত না। হরতাল না দিয়ে জনগণের কষ্ট হবে, এ ধরনের কর্মসূচি না দিয়ে অন্য কোনোভাবে কর্মসূচি দিয়ে সরকারকে বাধ্য করা বা চাপ প্রয়োগ করা, এটা দরকার। আর সরকারেরও উচিত যে বিরোধী দলকে আমি যেন এমন জায়গায় না পৌঁছাই, বিরোধী দল না, ইভেন জনগণেরও কোনো অংশ যদি কখনো কোনো দাবি দাওয়া নিয়ে আসে, যেমন ছাত্রদের দাবি দাওয়া নিয়ে ছাত্ররা আসলো, আমি যে আগের মতো যদি হতো যে পেটাও, জ্বালাও, পোড়াও, জেলে নাও, এগুলো করে দমন করো, বা আমি মানবো না যতক্ষণ না তারা রাস্তায় গাড়ি ভাঙচুর করছে, এই ধরনের কালচারে না যাওয়াই। যে শিক্ষামন্ত্রী সরি বলেছেন, এটা একটা ভালো কাজ করেছেন, না হলে হয়তো আরও ঝামেলা তৈরি হতো এটাকে কেন্দ্র করে। তো আমি মনে করি সরকারের উচিত এটা করা
যে বিরোধী দল যেন এরকম জায়গায় যেতে না হয় যে সরকারের উপরে অত্যধিক চাপ সৃষ্টি না করলে সরকার মানছে না। তো আমি মনে করি সেই ক্ষেত্রে বিরোধী দলেরও আর হরতাল দেয়া দরকার হচ্ছে না, পড়বে না। যদিও রেটরিক হিসাবে এখন বলছে সরকারের এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত যে বিরোধী দলগুলো অতীতে এরকম হরতাল আন্দোলন করতো, তো আমরা যদি কথা না শুনি বা আলাপ আলোচনায় না যাই, আলাপ আলোচনার মধ্যে সমাধান করলে অনেক কিছু সমাধান হয়ে যায়। সেটা না করতে গেলে হয়তো দুজনার পথ যদি দুদিকে চলে যায় তখন দেশের মানুষ ক্রাইসিসে পড়ে যাবে। আমি মনে করি সরকার সেটা করবে না, করা উচিত হবে না। ধন্যবাদ ডক্টর শফির আহমেদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা আরেকটা বিরতিতে যাব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অনলাইন ম্যাগাজিন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। জনাব রনি, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আমরা ডক্টর শিবিরের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম জুলাই আকাঙ্ক্ষা এবং এই বর্তমান সরকারের 5 মাস পূর্তি হলো আজ। সে উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করেছে সরকার, সেখানে তারা বিভিন্ন তাদের সাফল্যের খতিয়ান দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আপনি মানে সরকারের যে এই 5 মাস, সরকার তার সাফল্যের কথাই বলেছে, ব্যর্থতার কথা তেমন কিছু আসেনি, কিন্তু এটাও তো ঠিক যে সাফল্যের বিপরীতেই ব্যর্থতা থাকে। আপনি সরকারকে কিভাবে, সরকারের 5 মাসকে কিভাবে দেখেন? সরকার সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতের জায়গায় কতটুকু আগালো, যেখানে আসলে সবার আগ্রহের জায়গা? জি, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন, এবং দুঃখিত আমি একটু রাস্তায় জ্যামের কারণে দেরি হইল আমার আসতে। তো যাই হোক, এখন দেখেন 5 মাস সময় অনেকে বলবে যে খুব অল্প সময় মূল্যায়ন করার জন্য যথেষ্ট না। আমি মনে করবো যথেষ্ট। আপনার 5 মাস কেন, আপনার ফ্রম ভেরি বিগিনিং এই সরকারের কতগুলো তৎপরতা যদি আপনি লক্ষ্য করেন তাহলে সরকারটা কি করতে চাচ্ছে সেটা বোঝা যায়। প্রথম কথা হলো এই সরকারটা যে নির্বাচিত হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে। একটা হলো প্রোপাগান্ডা ভার্সেস পরিকল্পনা। সেখানে জনগণ প্রোপাগান্ডাকে পাশ কাটিয়ে পরিকল্পনাকে নির্বাচিত করেছে। প্রোপাগান্ডা নির্বাচিত হলে অন্য জিনিস হইতো, অন্যরকম, মানে প্রোপাগান্ডা যদি জয়ী হইতো তাহলে রেজাল্ট অন্যরকম হইতো, এই সরকার ক্ষমতায় আসতো না। তো যেহেতু পরিকল্পনাকে জনগণ পছন্দ করেছে বা বেছে নিয়েছে প্রোপাগান্ডার এগেনিস্টে, সেক্ষেত্রে পরিকল্পনাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার অনুযায়ী সরকার যাচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এবং সরকারের সফলতার মেজারমেন্ট সরকারের ভাষ্যে যেটা বলবে সেইটা অত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো জনগণ সেটা মেজার করে কিনা, জনগণ দেখে কিনা। হ্যাঁ, উত্তর হলো জনগণ তো দেখে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ব্যর্থতা আসছে, সফলতা তো জনগণ দেখে। যেমন এই যে ধরেন একটা আন্দোলন, একটা কৃত্রিম আন্দোলন করার যে চেষ্টা করা হলো জামাত, এনসিপি, আওয়ামী লীগ মিলাইয়া, তো সেখানে সাধারণ মানুষের রিয়েকশনগুলো যদি দেখেন, সেখানে আওয়ামী লীগের যারা আসছে বা যারা সুযোগ সন্ধানী আসছে তাদের রিয়েকশন বুঝতে পারতেছি আমরা দেখে। এবং একজন পরিচয় দিচ্ছে মাইল স্টুডেন্ট, পরে দেখা যাচ্ছে সে আসলে কোনো স্টুডেন্টই না। তো কিন্তু সাধারণ এখানে যারা জনগণ, সব মানে পথচারী, যারা ভুক্তভোগী বা যারা দুর্ভোগের শিকার হচ্ছে, তাদের বক্তব্যগুলো যদি দেখেন আপনি দেখবেন যে তারা কিন্তু বলছেন যে সরকারের যে একটা সুষ্ঠু পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বানচাল করার জন্য এরা সংঘবদ্ধভাবে নামছে। এখন আওয়ামী লীগের একটা কাঠামোগত লুটপাটের, একটা মাফিয়াতন্ত্রের পরে 18 মাসের অব্যবস্থাপনা, এই সব কিছু কাটায় এই সরকারের প্রতি প্রত্যাশাটা অনেক বেশি, এত বেশি প্রত্যাশা যে 5 মাসে সরকার যতই সফলতার কথা বলুক, জনগণ যতক্ষণ না পর্যন্ত ইমিডিয়েট নগদ বেনিফিটেড না হবে ততক্ষণ পর্যন্ত এইটা কথার কথা হিসেবে থেকে যাবে। ঠিক এটা আপনার কি বলবো যে খুব কনভিন্সিং ওয়ে হবে না। ফলে সেক্ষেত্রে সরকারের অফিসিয়াল কর্মচারী যারা, তাদের ভাষ্য এবং আমি তারেক রহমানের ভাষ্য, এই দুইটাকে আমি আলাদা করে দেখতে চাই। সেক্ষেত্রে তারেক রহমানের ভাষ্যের মধ্যে আপনি দেখবেন যে উনি কিন্তু অতিকথন বলে না, পপুলিস্ট কোনো কথাবার্তা বলে না। উনি কিন্তু বলে নাই যে হ্যাঁ দুর্নীতির ব্যাপারে আমরা 0 টলারেন্স এই সেই করে ফেলে। উনি বলছেন না 0 টলারেন্স, এটা কথার কথা। দুভাবে প্রধানমন্ত্রী কি বলছেন এবং তার অধস্তরা কি বলছেন, আমাদের দুভাবে দেখতে হবে। দুভাবে দেখতে হবে। দুভাবে দেখলে তাহলে আপনি রিয়েল সিনারিও, তাহলে একটা কাছাকাছি জায়গায় আমরা রিয়েল, কারণ কাছাকাছি জায়গায় তারেক রহমানের এজেন্ডা হলো দেশ পুনর্গঠন করা, এবং দেশ পুনর্গঠন করার ক্ষেত্রে তার যে সমর্থক জনগণ যারা তারা ভোট দেনে, বিরোধী দল সবাইকে সাথে নিয়ে এটা করতে হবে তার। এইটা একটা। আর অন্যদিকে সরকারের যে রুটিন অ্যাক্টিভিটি, রুটিন আপনার জানানো, অগ্রগতির কথা জানানো, এই করা, অগ্রগতির কথা জানানো, এটা তাদের ডিউটির পার্ট, জানাবে তারা।
কিন্তু এখানে আরেকটা ধরেন গুরুত্বপূর্ণ জায়গা হলো যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে জিনিসগুলো, এইটার মধ্য দিয়ে একটা হাউপ তৈরি হয়েছে মানুষ এটা মানে সাধারণ প্রান্তিক লেভেলে যদি আপনি দেখেন এই দুইটা বিষয়ের প্রতি মানুষের একটা আগ্রহ আছে এবং এই কারণে বিএনপির জনপ্রিয়তাও খানিকটা নির্বাচনের আগে কিন্তু বেড়েছে। সো এখন এগুলো ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আপনারা জানেন যে কাঠামোগত আমলাতান্ত্রিক যে দুর্নীতিপরায়ণ অবস্থা, সেটাকে বাইপাস করে রিয়েলি জনগণের হাতে এই সেবাটা পৌঁছানোটা একটা বড় কমিটমেন্ট, বড় চ্যালেঞ্জ। যদি পৌঁছায় সেক্ষেত্রে সরকারের অন্যান্য ব্যর্থতার বাইরে এটা একটা বড় সফলতা আকারে কাউন্ট করা যাবে। এর বাইরে ব্যর্থতার কথা যদি বলেন, হ্যাঁ, ব্যর্থতার মধ্যে অনেক বড় ব্যর্থতা হলো যে আপনার সিনক্রোনাইজেশন, যেটা ধরেন তারেক রহমানের অ্যাটিচিউডটা প্রপারলি তার কলিগরা রিড করতে পারতেছে কিনা, এটা নিয়ে বাজারে আলাপ আছে। এটা একটা বড় ব্যর্থতার জায়গা যে ধরেন ঠিক আছে লিডারশিপ একা ভালো হইলে তো আমরা, তারেক রহমান একা তো সব করবে না, হ্যাঁ, কিন্তু ওনার লিডারশিপটা প্রপারলি ফলো করা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। সেটা প্রথম চ্যালেঞ্জ হলো সরকারের নিজ দলের উপরে, তারপরে সেটা বিরোধী দল। তো ফলে সেক্ষেত্রে বিএনপির প্রধান আপনার চ্যালেঞ্জটা যেটা বা প্রতিবন্ধকতার সেটা হলো যে তারেক রহমানের যে ডক্ট্রিনাল অ্যাটিচিউড, একটা নীতিবাদী যে অবস্থান, তার এই লিডারশিপটাকে প্রপারলি অ্যাকনলেজ করা এবং এটাকে এক্সারসাইজ করা তার পুরা কলিগদের মধ্যে করলে তখন এটা কোয়ালিটিভলি জনগণ, বিরোধী দল সবার মধ্যে একটা প্রভাব পড়বে। তো সেই ক্ষেত্রে হতাশা আছে, দলের মধ্যেই হতাশা আছে, বাইরে থাকাটা স্বাভাবিক। আর এর বাইরে আপনার ধরেন যে বিএনপির ক্লাসিক্যাল সমস্যা, ব্যক্তি স্বার্থে ক্ষমতা বা ধরেন যে একটা সিন্ডিকেশন গড়ে তোলার চেষ্টা, নিজেরা মিলে বিএনপি, হ্যাঁ, জিয়া রহমান রাজনীতির বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা। সো সেই প্রবণতা আছে, সেই প্রবণতা তো একটা ওভারনাইট দূর হবে না, কিন্তু সেই প্রবণতা দূর করার জন্য আজকে দেখলাম যে উনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সংযোগ বাড়ানো যায়। একটা হলো বিএনপি ক্ষমতায় আসার পরে তো আসলে দল দুর্বল হয়ে গেছে, না সেটা উনি করলেনও। বরিশালেও সাংগঠনিক বৈঠক করলেন যেখানে কোনো গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন না, উনি ওয়ান টু ওয়ানই কথা বলতে চেয়েছেন। তো ফলে ওইটার দিকে যাইতে হবে। আমাদের সময় যেহেতু কম, আমরা আর এদিকে না গিয়ে আরো একটু ফার্দার আরো কিছু বিষয় জানার আছে। জুলাই মাস চলছে, আমরা জুলাই স্মরণে অন্যান্য দলগুলোকে কর্মসূচি নিতে দেখছি, বিএনপিও করেছে কিছুটা কম। এই যে জুলাই অভ্যুত্থান এবং জুলাইকে পুনর্মূল্যায়নের হচ্ছে বিভিন্ন পরিসরে, গণমাধ্যম থেকে শুরু করে বামপন্থীরা, তারপরে এনসিপি, জামায়াত সবাই স্মরণ করছে, বিএনপিও করছে, কিন্তু শাসক দল হিসেবে বিএনপির অ্যাক্টিভিটিস কম দেখা যাচ্ছে জুলাইকে নিয়ে। কম না, আপনার লাগাতার প্রোগ্রামই তো আছে অঙ্গ সংগঠন নিয়ে, কিন্তু সেটা কম বেশির বিষয় না। জুলাই হলো জুলাই নিয়ে আমি এটা মানে আমার ক্ষমতায় যাওয়া হয়ে গেছে, এখন জুলাই বিএনপি এরকম মনে হচ্ছে কিনা শাসক দলের? না, এটা তো উল্টাটা। বিএনপি জুলাই গাদ্দার, এটি তো ন্যারেটিভ। জুলাইয়ের কে? বিএনপিকে দায়িত্ব নিতে হচ্ছে জুলাইয়ের, আর সবাই হলো জুলাইয়ের ঠিকাদারি করতেছে। সো জুলাইয়ের ক্রেডিট নিয়ে তো বিএনপি ক্ষমতায় আসে না, বরং জুলাইয়ের ক্রেডিট থেকে বিএনপিকে দূরে রাখার ন্যারেটিভই তো আমরা দেখছি 5 তারিখের পর থেকে, তাই না? সেটা আমাদের বলতে হয়েছে যে এটা কর্তাসত্তা প্লুরাল, এটা কোনো এনসিপির নেতৃত্বে, জামাতের নেতৃত্বে বা একক বিএনপির নেতৃত্বে কোনো গণ-অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই। সেইটা বরং আমাদের বলতে হয়েছে। বরং বিএনপিকে এখানে আপনি যেটা বলেন প্রশ্নটা ঠিক উল্টা হবে, বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে। কিন্তু বিএনপি যেহেতু সরকারে আছে, সরকারের দিক থেকে তো আমি দেখতেছি লাগাতার প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামগুলোর সমস্যা আছে। যে জায়গায় আপনার সাথে আমি একমত হব সেটা হলো একটা, আমি যেটা আপনার জুলাইয়ের 5 তারিখের পরপরই ওই সময়ই বলছিলাম যে জুলাইয়ের একটা জাতীয় প্রোগ্রাম কি আমরা করতে পারি না? মানে বিএনপির প্রোগ্রাম কেন হইতে হবে আলাদা, জামাতের কেন, এনসিপির কেন? এটা জুলাইতে একটা ন্যাশনাল ফেনোমেনা, তো একটা জাতীয় প্রোগ্রাম, সেটা দলগুলোর ক্ষেত্রে। এই যে ঐক্যের কথা আমি দেখলাম যে শিবির ঐক্যের কথা বলছিল, তো ঐক্যের কথা আপনি তো জুলাই একটা হিস্ট্রিক্যাল মুভমেন্ট, এমন একটা হিস্ট্রিক্যাল মুভমেন্ট, সেই মুভমেন্টটা আপনারা 5 তারিখের পর থেকে যে যার দলীয় ব্যানারে করছেন। একটা কি জাতীয় প্রোগ্রাম আপনারা করতে? হ্যাঁ, দলীয় ব্যানারে করেন, আপনারা 29টা করেন। একটা প্রোগ্রাম আমি এটা শুরুর থেকে, আমি 2 বছর আগের থেকে প্রস্তাব দিয়ে রাখছি, এই প্রস্তাবের এবং আমার পোস্ট আছে, স্ট্যাটাস আছে, লেখা আছে, সেই পোস্টের নিচে এমপিরা কমেন্টও করছে, কয়েকজন এমপির কমেন্টও আছে। যে জুলাই প্রশ্নে আসলে দ্বিধা বিভক্তি বাড়ছে, কিন্তু হ্যাঁ বাড়তেছে। এই বিভক্তি কমানোর একটা উদ্যোগ হইতে পারতো, আপনারা জুলাই মাসে একটা জাতীয় প্রোগ্রাম সম্মিলিতভাবে আপনারা নিতেন। সেটা তো শাসক দলেরই দায় বেশি, যেহেতু তারা সরকারে। ডেফিনেটলি শাসক, এটা তো আগের থেকে বলতে, এটা ইন্টারিমের আমলেও হয় নাই, এই আমলেও দেখা যাচ্ছে না, এই আমলেও করা উচিত ছিল। এবং আমি এখানে জুলাই গণ-অভ্যুত্থানের যারা মাঠের শক্তি, আমি সবাইকে আহ্বান জানাবো, এটা সরকারি দল তারা না নেক। যেমন ধরেন মাঠের আমরা যারা ছিলাম, দলগতভাবে বিএনপি, জামাত, এনসিপির অনেক রকম তফাত আছে, অনেক রকম ঝগড়া আছে, অনেক রকম দ্বিমত আছে, কিন্তু আমরা যখন জুলাই আকারে একসাথে বসি, আমাদের মধ্যে কিন্তু একটা ব্রাদারহুড থাকে। হ্যাঁ, আমরা রাজনৈতিক সমালোচনা করি, আমরা জামাতের সমালোচনা করি, এনসিপির অনেক কিছু সমালোচনা করি, বাট
জুলাইয়ের একটা মুভমেন্ট, ওইটা আমাদের একটা ডিসাইসিভ মুভমেন্ট, ওইখানে আমাদের একটা ঐক্য আছে। ফলে আমি বলবো যে রাজনৈতিক এই হিসাবের বাইরে গিয়ে, দলগুলোর বাইরে গিয়ে ইয়াং যে ফোর্সটা, ছাত্রদল এবং এনসিপির এবং ছাত্র শিবিরের যারা, এরা নিজেরা একটা উদ্যোগ আশা করি নেবে। আজকে যারা আলোচনা শুনছেন আপনারা, হ্যাঁ, এটা একটা নিতে পারেন, যেখান দিয়ে জুলাইটা রিয়েলি সর্বদলীয় এবং নির্দলীয় এটার যে ক্যারেক্টার, এটার যে কর্তাসত্তা প্লুরাল, এটার মধ্যে যে কোনো মতাদর্শিক বা পলিটিক্যাল আপনার ইন্ডক্ট্রিনেশন ছিল না ফ্রম ভেরি বিগিনিং। একটা স্পিরিট ছিল, হোলি স্পিরিট, যেটাকে দিয়ে রাষ্ট্র পুনর্গঠন করার কথা, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র করার কথা, সেই জায়গা থেকে একটা ডেমোক্রেটিক, হ্যাঁ, রাষ্ট্র করার কথা, একটা রাইট বেস অধিকার ভিত্তিক রাষ্ট্র করার কথা, নট মতাদর্শিক, হ্যাঁ, নট চেতনাবাজি, নট ৭১ চেতনা বনাম আপনার আবার এই জুলাই চেতনা। সো এই যে রাইট বেস একটা পলিটিক্স করার কথা, এটার জন্য যে একটা প্লুরাল, এটার জন্য একটা সর্বদলীয় এবং এই যে যেটাকে বললে আমরা যেটাকে বলি যে মাল্টি পার্টিজান যে অ্যাপ্রোচ, সেই রকম একটা প্রোগ্রাম ডেফিনেটলি জুলাই ডিমান্ড করে। ধন্যবাদ। আমরা একটু ডক্টর শিবির আমাদের কাছে আসি। ডক্টর শিবির আহমেদ, আপনি কি মনে করেন যে সিনিয়ররা যেখানে ব্যর্থ হয়েছে, যেটা রেজাল্ট করিম রনি বলছিলেন যে জুলাই আন্দোলনে যারা সক্রিয়ভাবে ছিলেন, অ্যাক্টিভিস্ট এবং নানানভাবে এটার স্টেক হোল্ডার, তারা জুলাইকে সিনিয়রদের যে মতদ্বৈততা বা মতভিন্নতা দেখা যাচ্ছে, সেইখানে তরুণরা কোনো আশার আলো দেখাতে পারবে? ছাত্র দল, ছাত্র শিবির থেকে শুরু করে আরো অন্যান্যরা, বামপন্থীরা আছে শুরু করে অ্যাক্টিভিস্টরা। এটা কিন্তু অলরেডি প্রুভড যে ধরেন বিগত ১৭ বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলনের কথাও আমরা যদি বলি, যে সিনিয়ররা মানে বড় দলগুলো নানান সময় নানান কর্মসূচি দিয়েছে, কিন্তু হাসিনার পতন করতে পারেনি। শেষ পর্যন্ত কিন্তু ছাত্ররা, ইয়াং জেনারেশনরা পেরেছে। এটার একটা কারণ এটাও যে হাসিনা কিন্তু জানে এই সিনিয়র লিডারদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে। সে যেহেতু নিজেও সিনিয়র, দীর্ঘদিন রাজনীতি করেছে, এরা তার সমসাময়িক রাজনীতিবিদ, এদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেই মেকানিজম তার জানা ছিল। কিন্তু এই ইয়াং জেনারেশন, এই জেনজি, এদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে, এদেরকে রিড করার তরিকা সে শিখে নাই। এ কারণে কিন্তু এই বিদ্রোহটা, এই বিপ্লবটা সফল হয়েছে। এবং এই বিপ্লবে ছাত্র জনতা, সকল মতের ছাত্র জনতা কিন্তু অংশগ্রহণ করেছে। এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে স্পিরিট, এটা যে সিনিয়রদের তুলনায় ইয়াংরা বেশি আপহোল্ড করে বা বেশি ওন করে, এটা কিন্তু বোঝা গেছে। দেখেন রিসেন্টলি বিএনপির একজন নারী এমপি জুলাইকে নিয়ে একটা আপত্তিকর মন্তব্য করেছেন। এটা ছাত্রদল সভাপতি নিজে পোস্ট দিয়েছেন নিজ দলের এমপির এগেনস্টে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে বিএনপির মধ্যেও কেউ যদি জুলাইকে, যেমন ফজলুর রহমান সাহেব বা আরও দু একজন মন্ত্রী এমপিরা কিছুটা উল্টাপাল্টা কথা বলেছেন, জুলাইকে নিয়ে কটাক্ষ করেছেন, সে জায়গায় কিন্তু ছাত্রদল বা ছাত্রদলের যারা সমসাময়িক অ্যাক্টিভিস্ট তারা কিন্তু প্রতিবাদ করেছে। ইভেন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তারা কিন্তু ক্রিটিক করেছে। তার মানে হচ্ছে ইয়াং জেনারেশন অ্যাক্রস দ্য বোর্ড, অ্যাক্রস দ্য পার্টি, ইয়াং জেনারেশন জুলাইকে ওন করে বেশি। কারণ এটা তারা নিজেরা সরাসরি ময়দানে রক্ত দিয়েছে। সিনিয়র নেতারা হয়তো অ্যারেস্ট হয়েছেন, কিন্তু রাজপথে রক্ত দিয়েছে কিন্তু ইয়াং নেতারা। সো তারা এটাকে বেশি ওন করে। তো আমি মনে করি ইয়াং নেতারা এটা একটা, যেটা রনি বলেছেন যে ইয়াং নেতারা এটা একটা এক্সাম্পল তৈরি করতে পারেন যে আমাদের মধ্যে মতভিন্নতা আছে, দ্বিমত আছে, যত কিছুই থাকুক, কিন্তু জুলাইয়ের ব্যাপারে, ফেসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে আমরা এই জায়গায় একমত। তো এই জায়গায় আমি মনে করি যে এই কমিটমেন্ট থেকে তারা একটা এক্সাম্পল তৈরি করতে পারে, যেটা থেকে সিনিয়রদের শিখবার আছে, লার্ন করবার আছে। অলরেডি আমরা সিনিয়রদেরকে শিখিয়েছি অনেক কিছু, জুনিয়ররা কিন্তু শিখিয়েছে। তো এইটা আমি মনে করি আরেকটা এক্সাম্পল হতে পারে, জুনিয়ররা এই কাজটা করতে পারে যে জুলাইয়ের প্রশ্নে কোনো আপোষ নাই, ফেসিবাদের বিপক্ষে বা আগ্রাসনের বিপক্ষে আমাদের ঐক্যমত আছে। এই জায়গাটা আমি মনে করি আপহোল্ড করতে পারে অ্যাক্রস দ্য বোর্ড, যেই পার্টি সমর্থন করুক না কেন। কারণ এখানে বিভক্তি তৈরি হওয়া মানেই হচ্ছে ফেসিবাদের আস্ফালন তৈরি হবে। এক ধরনের সিনিয়র সাংবাদিক তৈরি হয়েছে আজকাল, যারা ইনিয়ে বিনিয়ে বলতে চেষ্টা করেন আগেই ভালো ছিলাম, হাসিনাই ভালো ছিল। জুলাইয়ের মাধ্যমে আমাদের যে এত অর্জন, ইভেন তারা যে টিভি টক শোতে কথা বলতে পারতেছেন স্বাধীনভাবে, সেটা তারাও অনেকে পারতো না হাসিনার আমলে, ইভেন হাসিনার সমর্থক হওয়ার পরেও। তো তারাও যে এই কথা বলতে পারছেন এখন, এটাও কিন্তু জুলাইয়ের অর্জন। তারপরেও তারা বলছেন যে না, আগেই ভালো ছিলাম, বা জুলাইকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন। এইটা আমি মনে করি তরুণ নেতারা পারবে এটাকে। ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমাদের সময় একেবারেই নেই, একটু এক বাক্যে জানতে চাই, জুলাই কিন্তু ফ্যাসিবাদ ফিরে আসার পতধ্বনি পাওয়া যাচ্ছে, তারা ফিরে আসতে চায়। আবার এদিকে আমরা দেখলাম যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনিও বলছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন, তার দেশে ফিরে আসা যে আবেদন জানানো হয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয় দুইটার কোনো যোগসূত্র আছে না বিচ্ছিন্ন ঘটনা? না, যোগসূত্র আছে। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে এটা ইন্টারিমের আমল থেকে শুরু হয়েছে উদ্যোগ নেওয়া, যে হাসিনাকে তো আমাদের লাগবে, তার সে তো কনভিক্টেড আসামি। আমাদের সময় তো এটা ফেরত আসার ব্যাপার না, এমন যে প্রমোদ ভ্রমণে আসবে ব্যাপারটা এরকম না।
তার বিচারের জন্য এখানে গণদাবি আছে, তাকে ফিরিয়ে আনতে হবে, যে সরকারের উপর প্রেশার আছে, সর্বদলীয় চাপ আছে, সরকার নিজের দলীয় লোকজনও চায় যারা ভুক্তভোগী, যে হাসিনাকে এখানে আনা হোক এবং তাকে বিচারের কাঠগড়ায় আনা হোক। আরেকটা হলো যে আমরা যে দাবিটা দীর্ঘদিন ধরে তুলতেছিলাম, সেটা শুধুমাত্র আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে অপরাধ করছে তা না, এটা কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে এই 15 বছরে খুন, গুম এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ব্যাপক গণহত্যা। ফলে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া দরকার, এবং বিচারের উদ্যোগ নিলে যেটা হবে, এটা এখানে একটা জায়গায় যখন জামাতকে ট্রিগার করা যায়, জামাত 71-এ গণহত্যা করছে, হ্যাঁ করে, তাহলে 24-এ আওয়ামী লীগ কেন পারবে না? দেখেন, জামাত গণহত্যার করছে ভালো কথা, আপনি তো সেটার মিস ট্রায়ালও করছেন, 13 সালে আপনি জুডিশিয়াল কিলিং করছেন, বিচার নিয়ে রাজনীতি করেছেন, প্রপার বিচার আপনি করেন নাই, তাহলে আপনারও বিচার হোক, আপনারা দুই সাইডে ফাঁসি টাসি হোক, আপনি তারপরে জামাতের ইকুয়াল হন, তারপরে আপনি তুলনা। ধন্যবাদ রেজাউল করিম রনি এবং ডক্টর শব্বির আহমেদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন।